মৃদু ঢেউয়ে দুলছে দুটো জাহাজ। একটা ব্রিটিশ, নাম সাউথ আটলান্টিক, অন্যটা স্প্যানিশ, নাম সান্তা মারিয়া। গায়ে গা ঘষা লেগে আওয়াজ উঠছে ক্যাঁচ কোঁচ, শোনা যাচ্ছে শেকলের ঝনঝন। মোটা দড়ি দিয়ে একটার সঙ্গে আরেকটা বেঁধে রাখা হয়েছে। কখনো টান টান হয়ে যাচ্ছে দড়ি, ছেড়ে ছেড়ে অবস্থা, তারপরেই আবার একেবারে ঢিল হয়ে যাচ্ছে। মাথার ওপর মস্ত খোলা আকাশ, গাঢ় নীল। শুধু অনেক পশ্চিমে হিস্প্যানিওলা পর্বতের ধোঁয়াটে চূড়ার মাথায় তুলোর মতো খানিকটা সাদা মেঘ ধীরে ধীরে ভেসে আসছে এদিকে। জাহাজ দুটোকে ঘিরে চক্কর দিচ্ছে একটা অ্যালবাট্রস। তুষার শুভ্র ছড়ানো বিশাল ডানা, স্থির, সামান্যতম কাঁপনও নেই পালকগুলোতে। কি এক অদ্ভুত কৌশলে বাতাসে ভেসে রয়েছে পাখিটা। নিচে কাঁচের মতো পরিষ্কার পানিতে তার ছায়া ভেঙে যাচ্ছে ডলফিনের দাপাদাপিতে। কাছাকাছি রয়েছে ঝাঁকটা, কখনো জাহাজের একেবারে কাছে চলে আসছে, পরক্ষণেই একে অন্যকে তাড়া করে সরে যাচ্ছে আবার দূরে। জ্যান্ত এই ছবির সঙ্গে চমৎকার মানিয়ে গেছে স্প্যানিশ জাহাজটা। রাজকীয় একটা কাঠের গ্যালিয়ন, লাল আর রূপলি রং করা কাউন্টার, পেছনের উঁচু অংশ সোনালি, কিছু পাল মাখন রঙা, কিছু টকটকে লাল। অন্য জাহাজটা ঠিক তেমনি বেমানান, বড় একটা ক্যানভাস, যেটা দিয়ে কামান ঢেকে রাখা হতো, সেটা এখন দলে মুচড়ে পড়ে রয়েছে ভাঙা প্রধান মাস্তুলের গোড়ায়। তাতে অসংখ্য গুলির ফুটো। জাহাজের উজ্জ্বল রং জায়গায় জায়গায় মলিন করে দিয়েছে শুকনো রক্তের কালচে দাগ। ডেকে জমাট রক্তের মাঝে বেকায়দা ভঙ্গিতে পড়ে রয়েছে নাবিকদের লাশ। কেউ শূন্য চোখে তাকিয়ে রয়েছে আকাশের দিকে, কেউ মুখ গুঁজে পড়ে আছে ডেকে, কেউ বা আবার চেয়ে আছে যেন গ্যালিয়নের পতাকা দণ্ডে উড়তে থাকা ভয়ঙ্কর পতাকাটার দিকে। তাতে আঁকা মানুষের হাড়ের একটা ক্রস, ক্রসের উপর মরার খুলি, জলদস্যুর প্রতীক চিহ্ন। অতি সাধারণ একটা দৃশ্য ছিল এটা শত শত বছর আগে, ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের আমলে। সাউথ আটলান্টিক 250 টনি জাহাজ স্প্যানিশ মেইন থেকে বাড়ি ফিরছিল ইংল্যান্ডে। পথে দেখা হয়ে যায় সান্তা মারিয়ার সঙ্গে। সান্তা মারিয়া তখন ওই অঞ্চলের সাগরের ত্রাস লুই ডেকেইনির দখলে। লোকে বলে লুই ডেকেইনি মানুষ না, মানুষরূপী খোদ ইবলিশ। গায়ে ফরাসি ওলন্দাজের মিশ্র রক্ত। নাবিকেরা তার নাম শুনলেই আঁতকে উঠত তখন। কাউকে রেহাই দিত না ডেকেইনি, এমনকি শিশু আর বৃদ্ধরাও নিস্তার পেত না তার হাত থেকে। নিষ্ঠুরভাবে খুন হয়ে যেত। সেই ডাকাতের কবলে পড়ল ব্রিটিশ জাহাজটা। সেদিন ভোরে দিগন্তে দেখা দিল সান্তা মারিয়া। দূর থেকে দেখেই চিনল সাউথ আটলান্টিকের ক্যাপ্টেন রিচার্ড হ্যারিসন। চমকে উঠল। মহাদানব দেখা দিয়েছে, নিস্তার পাওয়া মুশকিল। তাদের ভাগ্য খারাপ। হঠাৎ করেই বাতাস পড়ে গেল এই সময়, গতি কমে গেল জাহাজের। সান্তা মারিয়া বড় জাহাজ, তার পালও বড়, পালে হাওয়া বেশি লাগে, ফলে ব্রিটিশ জাহাজের চেয়ে গতি বেশি এখন তার। দ্রুত এগিয়ে আসছে জলদস্যুর জাহাজ। বুঝে গেল ক্যাপ্টেন হ্যারিসন, তার দিন শেষ হয়ে এসেছে।
ঈশ্বরের কাছে অনুগ্রহ ভিক্ষা চাইল। নাবিকদের ডেকে ছোটখাটো একটা বক্তৃতা দিল। তাদেরকে বলল, মরতেই যখন হবে বিনা লড়াইয়ে মরবে না, বীরের মতো লড়ে যাবে শেষ অবধি। যে কটা ডাকাতকে শেষ করে দেয়া যায় তাই লাভ। বীরের মতোই লড়ল হ্যারিসন আর তার দল, কিন্তু টিকল না বেশিক্ষণ। পিলপিল করে জাহাজে উঠে এলো ডাকাতের দল, ঘিরে ফেলল। তারপর শুরু হলো পাইকারি গণহত্যা। ক্যাপ্টেনের হাতে খোলা তলোয়ার, মুখে ঈশ্বরের নাম। একে একে মারা গেল ব্রিটিশ জাহাজের সব নাবিক। পেছন থেকে মাথায় আঘাত খেয়ে, হুমড়ি খেয়ে ডেকে পড়ে গেল হ্যারিসন। মরল না ক্যাপ্টেন, তার সঙ্গী সাথীরা কেউ জীবিত নেই। ক্যাপ্টেনের ঠ্যাং ধরে হিড় হিড় করে সারা ডেকে টেনে হিঁচড়ে কষ্ট দিতে লাগলো কয়েক ডাকাত মিলে। অন্যেরা লুটপাট চালালো জাহাজে। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্যে আনা হলো ডেকেইনির সামনে। স্প্যানিশ মেই থেকে আসা আর কোনো জাহাজ ছাড়বে কি না, ছাড়লে কোন দিকে যাবে জানতে চাইল ডেকেইন। কিন্তু মুখে খিল এঁটে রইল ক্যাপ্টেন, কোনো জবাবই দিল না। চাবুক দিয়ে তাকে যেভাবে খুশি পেটালো ডাকাতেরা। ক্যাপ্টেন অটল, টু শব্দ করল না। শেষে ডাকাতরাই বিরক্ত হয়ে হাল ছেড়ে দিল। হাত পিছমোড়া করে বেঁধে জাহাজের গা থেকে বের করে রাখা চওড়া একটা তক্তার ওপর দাঁড় করিয়ে দেয়া হলো তাকে। কিন্তু ক্যাপ্টেনের চেহারায় মৃত্যু ভয় নেই। মেরে ফেলো বা যাই করো, থোড়াই কেয়ার করি, এমনই ভাব ফুটে রয়েছে। তার চেহারার এই ড্যাম কেয়ার ভাব দেখে চমকে গেছে ডাকাতেরা। থমথমে নীরবতা বিরাজ করতে লাগলো। শুধু মাছ খেকো পাখির চিৎকার আর ঢেউয়ের মৃদু বিড়বিড় ছাড়া আর কোনো শব্দ নেই। খুনি লুই ডেকেইনি, যার অনেকগুলো ভয়ঙ্কর নাম, সেও ভুরু কুঁচকে তাকিয়ে আছে ক্যাপ্টেনের দিকে। তার নাম শুনলেই লোকে আঁতকে ওঠে, চেহারা দেখে ভিড়মি খায়। স্প্যানিশ মেইনের আতঙ্ক সেই দানব লুইয়ের সামনেও এতখানি অটল থাকছে কি করে লোকটা? এত আত্মবিশ্বাস কিসের? জানে মরবে, তবুও এত শান্ত রয়েছে কি করে ওই ইংরেজ ক্যাপ্টেন? কেমন যেন সন্দেহ জাগতে শুরু করেছে ডেকেইনির মনে। ব্যাপারটা কি? কোনো মতে ঘাড় ঘুরিয়ে অনেক নিচের সাগরের দিকে চাইল একবার ক্যাপ্টেন। তারপর তাকালো আবার ডাকাতদের মুখের দিকে। তাদের চোখে ঘৃণা নেই, ভয় নেই, রয়েছে কেমন একটা দ্বিধা। জয়ের আনন্দ ফুটতে পারছে না ঠিক মতো। ওদের দৃষ্টি স্থির ক্যাপ্টেনের কপালের দিকে। বন্দির ভ্রুর উপরে একটা রক্তাক্ত কাটা জখমের উপরের আরেকটা জখম থেকে এক ফোঁটা রক্ত গড়িয়ে নামছে। ধীরে ধীরে সৃষ্টি হচ্ছে একটা ক্রুশ। অশুভ সংকেত। গুঞ্জন উঠল ডাকাতদের মাঝে, অদ্ভুত গুঞ্জন। বহু দূরের পাথুরে সৈকতে সাগরের ঢেউ ভাঙল যেন কিছুক্ষণ। তারপর হঠাৎ করেই থেমে গেল শব্দ। কথা বলে উঠেছে ক্যাপ্টেন। নরকের কুত্তার দল, চেঁচিয়ে বলল ক্যাপ্টেন, তোদের সময় ঘনিয়ে এসেছে। আর এক পূর্ণিমা দেখার সুযোগ পাবি না কেউ। রোদতপ্ত বাতাস চিরে দিল যেন ডাকাতদের মিলিত চিৎকার। গুলি করো! ভয়ার্ত কণ্ঠে চেঁচিয়ে উঠল কয়লার মতো কালো এক নিগ্র। পেরো, ভামোয়া ভার! চাপা গলায় গর্জে উঠল আরেক স্প্যানিয়ার্ড।
গোড়ালিতে দড়ি বেঁধে উল্টো করে লটকে দাও। গোঁ গোঁ করল এক চোখা এক দানব। উডল উডল চালাও, শিক্ষা হয়ে যাবে ব্যাটার, পরামর্শ দিল আরেকজন। চুপ! দস্যু সর্দারের তীক্ষ্ণ কণ্ঠ যেন চাবুক মেরে নীরব করে দিল সবাইকে। সে তাকিয়ে রয়েছে ইংরেজ ক্যাপ্টেনের শান্ত হাসি হাসি মুখের দিকে। আশ্চর্য, মৃত্যুকে সামনে দেখেও ভয় পাচ্ছে না কেন লোকটা? আমার জাহাজ থেকে যেসব মোহর নিয়ে তোমার মোহরের সঙ্গে মিশিয়েছ, ডেকেইনিকে বলল ক্যাপ্টেন, তার মধ্যে বিশেষ একটা ডাবলুন রয়েছে, মন্ত্রপুত অভিশপ্ত মোহর। তোমাদের ভাগ্য নির্ধারিত হয়ে গেল ডেকেইনি, মরেছ তোমরা। জোসেফ বাউনের নাম নিশ্চয়ই শুনেছ, লাল চুলো সেই বিখ্যাত দস্যু, ছায়ার মতো যার গতিবিধি ছিল। গত সপ্তাহে পোর্ট রয়্যালে ধরে আনা হয়েছিল তাকে। ওই মোহরটা ছিল তার পকেটে। মৃত্যুর আগে সে কি করেছে জানো? ফাঁসি কাঠে দাঁড়িয়ে মোহরটাতে 3 বার থুথু ছিটিয়ে অভিশাপ দিয়েছে সে। যার হাতেই যাবে ওই মোহর, ধ্বংস হয়ে যাবে সে খুব দ্রুত। কেঁপে উঠল কুসংস্কারে আচ্ছন্ন নাবিকেরা। আবার উঠল ভয়ার্ত গুঞ্জন। সেই মোহরটা এই জাহাজেই আছে, ইংল্যান্ডের রাজার কাছে নিয়ে যাচ্ছিলাম, বলে গেল ক্যাপ্টেন। আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ, 7 দিনের বেশি টিকলাম না। তার মানে বউনের অভিশাপ কাজ করেছে। তোমাদেরও সময় ঘনিয়ে আসছে, রেহাই পাবে না কিছুতেই। তোমার ধনের সঙ্গে মোহর এখন মিশে গেছে। বাঁচতে হলে এখন সব মোহর ঢেলে ফেলে দিতে হবে সাগরে। সেটা করার কলজে তোমার হবে না, কাজেই মরেছ। জবান বন্ধ হয়ে গেছে ডাকাতদের, থমথমে হয়ে গেছে চেহারা। মনে মনে ঈশ্বরের নাম নিচ্ছে কেউ কেউ, সবার মুখেই স্পষ্ট ভয়। নীল আকাশের দিকে নীল চোখ তুলল ক্যাপ্টেন হ্যারিসন। ঈশ্বর, আমার ডাক শুনতে পাচ্ছ? বউনের অভিশাপের সঙ্গে মিলিয়ে অভিশাপ দিচ্ছি আমি। মোহরের ধ্বংস ক্ষমতা জোরালো করো, আরো আরো অনেক বেশি জোরালো, যতক্ষণ না। গর্জে উঠল ডেকেইনির পিস্তল। আগুনের একটা হলকা ছুটে এসে ঢুকে গেল ক্যাপ্টেনের বুকে। কথা থেমে গেছে হ্যারিসনের। আকাশের দিকেই চেয়ে রয়েছে নীল চোখের তারা। ঠোঁট নড়ল সামান্য, তারপর স্থির হয়ে গেল। উল্টে ডিগবাজি খেয়ে দেহটা ঝপাং করে পড়ল পানিতে। ছুটে এসে দাঁড়ালো ডাকাতেরা রেলিংয়ের ধারে। লাশটা দেখা যাচ্ছে না, ডুবে গেছে। পানিতে অদ্ভুত একটা গোল ঢেউয়ের চক্র ক্রমেই ছড়িয়ে যাচ্ছে। ঠিক মাঝখান থেকে ফুটফুট করে উঠছে লালচে বুদবুদ। মাস্তুল আর পালের দড়িতে বাড়ি খেয়ে গোঙানি তুলল এক ঝলক বাতাস। কি কি হলো? আতকে উঠল ডেকেইনি, মুখ রক্তশূন্য। বোধহয় অ্যালব্যাট্রাস। মুখ তুলে চেয়েই থেমে গেল কোয়ার্টার মাস্টার ব্ল্যাক জিউস। কই নেই তো, কখন চলে গেছে? আরে দেখো দেখো! দেখে স্তব্ধ হয়ে গেল ডাকাতেরা। পশ্চিম দিগন্তে উত্তর দক্ষিণ ছেয়ে দিয়েছে যেন গাঢ় বেগুনি একটা চওড়া মেঘলা। আকাশের নীল ঢেকে দিয়েছে। খুব নিচু দিয়ে ধেয়ে আসছে যেন ওদেরকেই গ্রাস করার জন্যে। জলদি! চেঁচিয়ে আদেশ দিল ডেকেইনি। জলদি জাহাজে গিয়ে ওঠো সব্বাই! কোলা ব্যাঙের স্বর বেরোলো তার কণ্ঠ থেকে, ঠোঁট শুকিয়ে কাঠ।
হারিকেনের প্রথম ঝাপটাই ব্রিটিশ জাহাজের সঙ্গে বাঁধন ছিন্ন হয়ে গেল ডেকেইনির জাহাজের। প্রচণ্ড ঝটকা দিয়ে ফুলে উঠল সামনের পাল। দড়ির টানে যেন উড়ে গিয়ে সাগরে পড়ল দুজন ডাকাত। চোখের পলকে হারিয়ে গেল ফেনায়িত ঢেউয়ের তলায়। কাকতালীয় ঘটনাই বোধহয়। এই দুজন বেশি কষ্ট দিয়েছিল ইংরেজ ক্যাপ্টেনকে। ব্যাপারটা অন্য নাবিকদের চোখ এড়ালো না। ওরা ধরে নিল এতে ঈশ্বরের হাত রয়েছে। আবার ঝাপটা দিল ঝড়ো বাতাস। এত জোরে বাতাস বইতে আগে কখনো দেখেনি ডাকাতেরা। শান্তা মারিয়ার নাক ঘুরে গেল সাঁই করে। হালকা একটা শোলা যেন এত বড় জাহাজটা। পাহাড় সমান ঢেউ মুষে উঠল, আছড়ে পড়ল জাহাজের ওপর। প্রধান মাস্তুলের প্রায় অর্ধেকটাই ডুবে গেল সেই ঢেউয়ে। অনেক কষ্টে যেন নাকানি চোবানি খাওয়া ইঁদুরের মতো ভেসে উঠল আবার জাহাজটি। 7 দিন 7 রাত ধরে চলল ভয়াবহ ঝড়। 9 জন ডাকাত মরল। বাকি যারা রইল, জাহাজের পানি সেচা তো দূরের কথা, তাদের দাঁড়ানোরও ক্ষমতা নেই আর। টলতে টলতে ক্যাপ্টেনের কাছে এসে বলল কোয়ার্টার মাস্টার, সমস্ত মোহর ফেলে দিন, নইলে বাঁচব না একজনও। রাজি হলো না ডেকেইনি। চেঁচিয়ে শাসাতে শুরু করলো ব্ল্যাক জিউস। পেছনে অন্যেরা এসে দাঁড়ালো। তারাও কণ্ঠ মেলালো কোয়ার্টার মাস্টারের সঙ্গে। জিউসকে গুলি করে মারলেন ডেকেইনি। 8 দিনের দিন বাতাস পড়ে গেল। কাঁচের মতো স্থির শান্ত পানিতে চুপচাপ ভেসে রইল জাহাজ। অবস্থা কাহিল। খাবার আর পানির সমস্যা দেখা দিল। পানিতে নোনা পানি মিশে গেছে। মাংস আর রুটি পচে ফুলে উঠেছে। পোকা কিলবিল করছে তাতে, খাওয়ার অযোগ্য। বিড়বিড় করে কার উদ্দেশ্যে গাল দিল ডাকাতেরা কে জানে। সন্ধে নাগাদ 2 দলে ভাগ হয়ে গেল ওরা। একদল চায় সমস্ত মোহর পানিতে ফেলে দেয়া হোক, তাতে জীবন বাঁচলেও বাঁচতে পারে। আরেক দল অত ভয় পেল না। তারা ডেকেইনিকে সমর্থন করল। তর্ক বিতর্ক থেকে মারাত্মক লড়াই, তারপর খুন জখম। খতম করে দেয়া হলো বিদ্রোহীদের। জলদস্যুর নিয়ম অনুযায়ী সাগরে ফেলা হলো লাশগুলো। স্থির সাগর আর স্থির রইল না। জাহাজের আশপাশে কিলবিল করতে লাগলো শয়ে শয়ে হাঙর। পরের 6 দিনে আরো অনেক দল পাল্টালো, বিদ্রোহী হয়ে উঠল। আগের সঙ্গীদের পরিণতি হলো এদেরও। যারা মরল তারা বরং বেঁচে গেল। যারা বেঁচে রইল তাদের খাবার নেই, পানি নেই। তৃষ্ণায় ছাতি ফাটে ফাটে। অগত্যা অগত্যা বোতল খুলে গলায় ঢালল পানীয়। কণ্ঠনালী জ্বালিয়ে দিল যেন তরল আগুন। ডেকে গড়াগড়ি খেতে লাগলো সবাই। নেশার ঘরে অন্তত খিদের কষ্ট আর তৃষ্ণা ভুলে রইল। কিন্তু পরের দিনই আর হার্ট তত বড় থাকলো না। নেশা ছুটে গেছে। ক্ষুধা তৃষ্ণা পাগল করে তুলল যেন ওদের। শীষ দিয়ে সঙ্গীদের চাঙা করে তোলার ব্যর্থ চেষ্টা করতে লাগলো ডেকেইনি। কাঁচের মতোই সমতল রয়েছে এখনো সাগর। শীষ দিয়েই বাতাসকেও আমন্ত্রণ জানালো ডেকেইনি। কিন্তু বাতাসও সাড়া দিল না তার ডাকে। সাগরকে রক্তাক্ত করে দিয়ে যেন মস্ত একটা রক্ত লাল সূর্য অস্ত গেল সেদিন। মাথায় লাল একটা
বড় রুমাল বেঁধে একজন সহকারীকে ডাকলো সর্দার। সারাদিন পানীয় গিলেছে, গলা শুকিয়ে শিরিষ কাগজের মতো খসখসে হয়ে আছে। জানালো সঙ্গীদের। আরো এক বোতল এনে দেয়ার অনুরোধ করল। বোতল এনে দিল লোকটা, কিন্তু মুখে তুলল না সর্দার। রেলিংয়ে হাত রেখে শান্ত চোখে তাকিয়ে রয়েছে সাগরের দিকে। হাতটার দিকে ভালোভাবে নজর পড়তেই চমকে উঠল লোকটা। চোখ বড় বড় হয়ে গেল। সর্দারের হাতের উল্টো পিঠে সাদা ধুলো লেগে রয়েছে, যেন একটা গোল দাগ। ডেকেইনির এই সহকারী পোড় খাওয়া নাবিক। অনেক দেখেছে, অনেক শুনেছে। যাতে ফরাসি। ছুটে গেল সে সহকারীদের কাছে। মুখ ছাই, চোখ ঠিকরে বেরোবে যেন। বলল, ওকে প্লেগে ধরেছে। এটুকু বলেই চুপ হয়ে গেল। ভয়েল, এক হাতওয়ালা এক কামানবাজ লাফিয়ে উঠে দাঁড়ালো। গাল দিয়ে উঠল অস্ফুট স্বরে। অনেক সাগর ঘুরেছে সে, অভিজ্ঞতা আছে অনেক। জানে এখন কি করা দরকার। টান মেরে খাপ থেকে ছুরি বার করল, কিন্তু খপ করে তার হাত চেপে ধরল ফরাসি ডাকাত। কাঁধের ওপর দিয়ে একবার চট করে তাকিয়ে দেখল ডেকেইনি দেখছে কি না। সে রাতে নেশায় বিভোর হয়ে আছে ডেকেইনি। এই সময় চুপি চুপি নৌকো নামালো তার অবশিষ্ট নাবিকরা। এই একটি মাত্র নৌকাই ঝড়ের কবল থেকে রেহাই পেয়েছে। জ্যোৎস্না উজ্জ্বল সাগরে ধীরে ধীরে দাঁড়বে পালালো ওরা। জানে না কড়া রোদ নৌকার কাঠের সর্বনাশ করে দিয়েছে। প্রতিটি জোড়া প্রায় আলগা। তবে সেটা জানলো শিগগিরই। পুরো 3টি দিন অমানসিক পরিশ্রম করলো ওরা। পালা করে করে কেউ দাঁড় বাইল, কেউ পানি ছিঁচল। তারপর তাদেরকে তুলে নিল একটা স্প্যানিশ জাহাজ। কয়েকটা প্রশ্ন করেই জেনে নিল ক্যাপ্টেন ওরা কারা। আর একটি কথা না বলে দস্যুদেরকে নিয়ে গেল, ঝুলিয়ে দিল ফাঁসিতে। জেগে উঠে দেখল ডেকেইনি। সবাই চলে গেছে তাকে ফেলে। একটা বোতলও রেখে যায়নি। সারাটা দিন অদ্ভুত এক তন্দ্রার ঘোরে কেটে গেল তার। রাতে আবার ঝড় এলো, তুমুল ঝড়। খানিকক্ষণ একাই জাহাজটাকে সামলানোর চেষ্টা করল, কিন্তু হাল ছেড়ে দিতে হলো শিগগিরই। প্রচণ্ড ক্লান্তিতে ভেঙে পড়ছে শরীর। হাঁপাতে হাঁপাতে কেবিনে এসে ঢুকল সে। ঘুম ভাঙলে খেয়াল করল ডেকেইনি। ঢেউয়ের দোলা থেমে গেছে, জাহাজ প্রায় স্থির। অবাকই লাগলো তার। ডেকে বেরিয়ে হা হয়ে গেল। একটা দ্বীপের ধারে চলে এসেছে জাহাজটা। অনেক বড় দ্বীপ, এ মাথা ও মাথা দেখা যায় না। একটা প্রাকৃতিক বন্দরে ঢুকেছে জাহাজ। চারদিকে পাহাড়। কি করে ঢুকলো এখানে? ভালো করে দেখল। না না, চারিদিকে পাহাড় নয়, একদিকে খোলা আছে। পথটা এত সরু, কোনো মতে ঢুকতে পেরেছে জাহাজটি। 3 দিক থেকে ঘিরে রাখা ধূসর পাথুরে পাহাড়ের খাড়া দেয়াল। জাহাজটা যতখানি উঁচু ঠিক ততখানি। হাত বাড়ালেই ছোঁয়া যায় দেয়াল। ইচ্ছে করলে জাহাজ থেকে লাফিয়ে নামা যায় ওখানে। অবশেষে নামলেও ডেকেইনি। সরু একটা গিরিপথ মতো রয়েছে সাগরের দিকে। সাগর দেখতে পাচ্ছে না, তবে ঢেউয়ের শব্দ কানে আসছে। ওই পথেই ঝড়ের সময় ঢুকেছে জাহাজ। এসে পড়েছে পাহাড় ঘেরা ছোট্ট খাঁড়িতে।
জায়গা ভালোই, কিন্তু প্রথমে দেখা দরকার ঘন জঙ্গলে মানুষ খেকো আদিবাসীরা লুকিয়ে আছে কি না। পানির ধার ঘেঁষে থাকা জঙ্গলে ঢুকে পড়ল ডেকেইনি। দেখে শুনে নিশ্চিত হলো আর কোনো মানুষ নেই। পাহাড়ের বেশ ওপরে একটা পাথরে আরাম করে বসে চারপাশটা দেখল সে। খুশি হলো, চমৎকার জায়গা। মর্গানের গানটা মনে পড়তে হাসলো মনে মনে। এখন সে ছাড়া আর কেউ নেই মোহরের ভাগ নেবার, যা আছে সব তার একার। আর হ্যাঁ, জাহাজটা খাঁড়িতে ঢুকতে যখন পেরেছে, এখান থেকে বেরোতেও পারবে। সে একাই চালিয়ে নিয়ে যেতে পারবে জাহাজ। তবে তার আগে শরীরের শক্তি ফিরিয়ে আনতে হবে। নিশ্চয় খাবার আর পানি আছে দ্বীপে, প্রচুর খাবার নিয়ে তুলতে পারবে জাহাজে। পিপেগুলোতে পানি। তারপর কোনো এক সুদিন দেখে পাল তুলে দিয়ে খোলা সাগরে ভেসে পড়লেই হলো। দেখিয়ে ছাড়বে সে তার সঙ্গীদেরকে। যদি কেউ বেঁচে থাকে তখনও সে একাই 100, তাদের মতো কাপুরুষ নয়। কোন জায়গায় রয়েছে ম্যাপ দেখে অনুমান করলো ডেকেইনি। খাবার আর পানি পাওয়া গেছে, পেট ঠান্ডা, ফলে মাথাও ঠান্ডা। ভাবতে ভাবতে হঠাৎ মেরুদণ্ড বেয়ে ঠান্ডা ভয়ের একটা স্রোত নেমে গেল তার। আশ্চর্য, এতক্ষণ মনে পড়েনি কেন? সেই অভিশপ্ত মোহর, ওটা রয়েছে মোহরের স্তূপে। ব্যাপারটাকে কুসংস্কার বলে আর হেসে উড়িয়ে দিতে পারছে না এখন। ওরকম সাংঘাতিক একটা জিনিস নিয়ে আবার সাগরে ভাসতে সাহস হলো না তার। উপায়? সহজ একটা উপায় আছে। সব মোহরগুলো দ্বীপেরই কোথাও লুকিয়ে রেখে যাবে। তারপর ভালো মজবুত আরেকটা জাহাজ আর দুঃসাহসী একদল নাবিক নিয়ে আবার ফিরে আসবে। এবার এমন লোক আনবে যারা আগের নাবিকদের মতো কাপুরুষ নয়। গর্ত খুঁড়ে তাতে মোহর লুকিয়ে রাখতো তখন লোকে, কিন্তু ডেকেইনি অত খাটনির দরকার মনে করল না। পাহাড়ের গায়ে একটা গর্ত খুঁজে বের করল। গোটা তিনেক পিপে একটার উপর আরেকটা রাখা যাবে গর্তে। মোহরের স্পর্শ উত্তেজনা জাগায় তার, কিন্তু এখন লাগছে ভয়, অস্বস্তি। প্রায় প্রতি খাবলা মোহর থেকেই একটি মোহর তুলে নিয়ে সাবধানে দেখছে। মনে হচ্ছে এটাই বুঝি সেই অভিশপ্ত মোহর। ক্যানভাসের ওপর মোহর রেখে 4টে কোণা এক করে বেঁধে পোঁটলা বানালো সে। একটা খালি পিপে রেখে এলো গর্তে। তারপর পোঁটলা কাঁধে করে নিয়ে চলল। পোঁটলার সমস্ত মোহর পিপেই ঢেলে আরো নিতে এলো। নিয়ে গেল আরেক পোঁটলা। জাহাজে মোহরের স্তূপ যতই ছোট হয়ে আসছে, মন ভারমুক্ত হয়ে যাচ্ছে তার। আরামি মোহরটা বোধহয় চলে গেল জাহাজ থেকে, আর কোনো ক্ষতি করতে পারবে না। সূর্য যেন আগুন ঢালছে। কাজ করতে করতে ঘেমে নিয়ে গেল ডেকেইনি, কিন্তু অবশেষে শেষ হলো মোহর স্থানান্তর। কাজ শেষ করে পাহাড়ে উঠে আরেকবার ভালো মতো দেখল চারপাশটা। দিকচিহ্ন গেঁথে নিচ্ছে মনে। ফিরে এলে সহজেই যাতে গর্তটা খুঁজে পায়। জাহাজে এসে কেবিনে ঢুকে কাগজ কলম বের করল। নিখুঁত একটা ম্যাপ এঁকে নেবে। শুধু চোখের আন্দাজের ওপর ভরসা রাখতে চায় না। প্রায়ই ঝড় বয় এদিকে। সে যখন ফিরে আসবে
দ্বীপের এখনকার চেহারা তখন নাও থাকতে পারে। তাই যেসব জিনিস সহজে নষ্ট হওয়ার আশঙ্কা নেই, ওগুলোকেই প্রধান চিহ্ন ধরে এঁকে ফেলল ম্যাপটি। সে হঠাৎই খেয়াল করল, যেন এলাকাটা বড় বেশি নীরব। উত্তাপ নেমে যাচ্ছে দ্রুত। বাইরে প্রখর রোদ, অথচ শীত লাগছে তার, গায়ে কাঁটা দিচ্ছে। আবার অস্বস্তি ফিরে এলো মনে। হৃৎপিণ্ডের গতি বাড়ল। জোর করে মন থেকে ভয় তাড়ালো সে। খুনি লুই, আর যাই হোক, কাপুরুষ, এ কথা যেন কখনো কেউ বলতে না পারে। ডেকে বেরিয়ে দেখল চারদিক নির্জন, সেই আগের মতোই। যত দূর চোখ যায় সন্দেহজনক কিছু দেখা যাচ্ছে না। পাথরে আছড়ে পড়া ঢেউয়ের মৃদু গুমরানি ছাড়া আর কোনো শব্দ নেই। আপন মনেই মাথা ঝাঁকিয়ে আবার কেবিনে ঢুকতে যাবে, চমকে উঠল একটা তীক্ষ্ণ শব্দে। ঠিক জাহাজের ওপরেই ভেসে রয়েছে মস্ত একটা অ্যালবাট্রস। অতি পরিচিত মনে হলো পাখিটাকে। মুখ থেকে রক্ত সরে গেল ডেকেইনির। সত্যি দেখছে তো, নাকি কল্পনা? ওই পাখিটাকেই দেখেছিল না সাউথ আটলান্টিক দখল করার সময়? আরে দূর, যত সব কুসংস্কার, মনকে বোঝালো সে। কোমর থেকে পিস্তল খুলে নিয়ে তুলল পাখিটাকে গুলি করার জন্যে। ডেকেইনির মনের কথা পরিষ্কার পড়তে পারছে যেন পাখিটা। ছায়ার মতো নিঃশব্দে দ্রুত ভেসে সরে গেল সীমানার বাইরে। পাখিটার আসার অপেক্ষায় রইল ডেকেইনি। সীমার বাইরে খানিকক্ষণ ভেসে বেড়ালো অ্যালবাট্রস। ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো আবার। মাঝে মাঝে বিষণ্ণ কণ্ঠে ডেকে উঠছে, মাথা নাড়ছে জ্ঞানী মানুষের ভঙ্গিতে। জোরে থুথু ফেলল ডেকেইনি। ভয় তাড়াচ্ছে আসলে মন থেকে। জীবনে এই প্রথমবার সত্যি ভয় পেয়েছে সে। দুই লাফে কেবিনে এসে ঢুকলো আবার। মোটা একটা মোমের গায়ে পিস্তলটা কক করা অবস্থায় ঠেস দিয়ে রেখে পালকের কলম তুলে নিল। দু তিন টানে এঁকে শেষ করলো ম্যাপটা। কালি ঝাড়তে গিয়েই ঘটল ঘটনাটা। তার জামার আস্তিনের একটা খাঁজ থেকে ঠুন করে টেবিলে পড়ল একটা জিনিস। ধড়াস করে বুকের খাঁচায় বাড়ি মারল ডেকেইনির হৃৎপিণ্ড। দম বন্ধ করে ফেলেছে। ঠিকরে বেরিয়ে আসবে যেন চোখ। একটা সোনার মোহর। কয়েক মুহূর্ত মোহরটার দিকে চেয়ে রইল ডেকেইনি। বিশ্বাস করতে পারছে না। অস্ফুট একটা শব্দ করে লাফিয়ে উঠে দাঁড়ালো। মোহরটার দিক থেকে চোখ সরাচ্ছে না। মন্ত্রমুগ্ধ করে ফেলেছে যেন তাকে জিনিসটা। সে জানে ওটা কি। কোনোভাবে এই সাংঘাতিক জিনিসটা তার আস্তিনের খাঁজে আটকে গিয়েছিল, যেন ইচ্ছে করেই। মোহরটা যেন জীবন্ত, জানে বোঝে সব কিছুই। অনুমান করল ডেকেইনি, এটাই সেই অভিশপ্ত মোহর, যার গায়ে 3 বার থুথু ছিটিয়েছিল বাউন। কিন্তু কেন তার হাতায় আটকালো? কেন পিপেতে পড়ল না? মোহরটার দিকে কাঁপা কাঁপা হাত বাড়ালো ডেকেইনি। খেয়ালই করল না টেবিল ঘেঁষে দাঁড়িয়েছে সে। তার শরীরের কাঁপুনিতে টেবিল কাঁপছে। মোমের গায়ে ঠেস দিয়ে রাখা পিস্তলটা ধীরে ধীরে নড়ছে। ঘুরে যাচ্ছে নলের মুখ। ভারসাম্য হারিয়ে একসময় খটাস করে পড়ল পিস্তল। গর্জে উঠল। রক্ত লাল একটা আগুনের শিখা
ছিটকে বেরোলো কালো নলের মুখ থেকে, সোজা ছুটে এলো ডেকেইনির বুক লক্ষ্য করে, পোড়া বারুদের গন্ধ বাতাসে। পুরো 3 সেকেন্ড যেন কিছুই টের পেল না ডেকেইনি। বুকের কাছে তীক্ষ্ণ একটা ব্যথা শুরু হলো। বাড়ানোর ডান হাতটা বাড়ানোই থেকে গেল। চোখ মোহরের দিকে স্থির, কোনো রকম প্রতিক্রিয়া নেই তার মাঝে। ব্যথা শুরু হতেই বাঁ হাত দিয়ে চেপে ধরল বুক। ধীরে ধীরে হাতটা তুলে আনলো চোখের কাছে। রক্ত। এতক্ষণে যেন বুঝতে পারল সে গুলি খেয়েছে। রক্ত সরে গেল মুখ থেকে। ঝড়ো বাতাসে লতার মতো কেঁপে উঠল তার শরীর। ধপ করে বসে পড়ল চেয়ারে। 2 হাত চেপে ধরেছে ক্ষতস্থানে। দেখতে পাচ্ছে গল গল করে বেরিয়ে যাচ্ছে তাজা রক্ত। জীবনী শক্তি নিংড়ে বের করে নিয়ে যাচ্ছে। কোনো উপায় নেই, ঠেকানোর কোনো উপায় নেই। ধীরে, অতি ধীরে সামনের দিকে ঝুঁকে পড়তে শুরু করলো তার মাথা। চোখে রাজ্যের ঘুম। 2 হাত টেবিলে বিছিয়ে তাতে কাত করে রাখা মাথা। নীরবে যেন ঘুমিয়ে পড়ল দস্যু সর্দার। হাতের রক্ত গালে লেগেছে। তাতে একটা মাছি বসল। নড়ল না ডেকেইনি। তাড়ানোর কোনো চেষ্টা নেই। আরামে বসে রক্ত চুষতে থাকলো মাছিটা। ওটার দেখা দেখি আরেকটা এসে বসল। আরেকটা, আরো একটা। দেখতে দেখতে মাছির জটলা জমে গেল। তবু নড়ল না। এককালের মহাপরাক্রমশালী দস্যু খুনি লুই। কেবিনের খোলা জানালায় চকিতের জন্যে একটা সাদা ছায়া দেখা গেল। জানালার একেবারে ধার ঘেঁষে উড়ে গেল অ্যালবাট্রেসটা। তীক্ষ্ণ চিৎকার করে উঠল। এসবের কিছুই দেখল না, শুনল না ডেকেইনি। গাঢ় নীল আকাশে ধবধবে সাদা ডানা মেলে উড়ে চলল পাখিটা। দূর হতে দূরে মিলিয়ে গেল একসময় দিগন্তে। ইংরেজ ক্যাপ্টেন রিচার্ড হ্যারিসনের মৃত্যুর পর ডেকেইনির জাহাজে যত অঘটন ঘটেছে, সেগুলো অভিশপ্ত মোহরের জন্য নাও হতে পারে। অভিশাপের ফলেই ঝড় এসেছে, এটা মনে করারও তেমন কোনো কারণ নেই। ঝড়টা হয়তো এমনিতেই আসতো, কারণ হঠাৎ করে বাতাস পড়ে গিয়েছিল। ঝড়ের পূর্বাভাস, যার ফলে পালাতে পারেনি ব্রিটিশ জাহাজটা। 12 জাতীয় জাহাজ ওটা। বাতাস ঠিক থাকলে সান্তা মারিয়ার চেয়ে গতিবেগ অনেক বেশি হতো। ধরতে পারতো না হয়তো ডেকেইনি। এমনও হতে পারে কুসংস্কারাচ্ছন্ন ডাকাতদের মনে ভয় ঢুকিয়ে দিয়ে গেছে ক্যাপ্টেন হ্যারিসন, আর তাতেই একের পর এক অঘটন ঘটিয়েছে তারা। তবে প্রত্যক্ষভাবে যদিও বা না হয়, পরোক্ষভাবে ওসব ঘটনার জন্যে মোহরটা যে দায়ী তাতে কোনো সন্দেহ নেই। যাই হোক, বছরের পর বছর পেরোলো। প্রকৃতিতে নানা রকম পরিবর্তন এলো গেল। কত সূর্য উঠল, ডুবলো, বৃষ্টি এলো, বাতাস বইল, এত কিছু হলো। কিন্তু লুই ডেকেইনির পর আর দীর্ঘদিন কোনো মানুষ এলো না সেই দ্বীপে। জাহাজটা আর দেখা যায় না এখন। তার উপর লতা গুল্ম জন্মেছে, ডালপাতা পড়েছে, ঢাকা পড়ে গেছে গ্যালিয়ন। রাজা 2য় জেমস যখন ইংল্যান্ডে রাজত্ব করছেন, তখন একদিন ভীষণ ঝড় বইল। ছোট্ট খাঁড়ির যে একটা দিক খোলা ছিল, সেটাও বন্ধ হয়ে গেল পাথর ধসে পড়ে। সাগরের পানি ঢোকার আর কোনো পথই রইল না।
অদ্ভুত একটা কবরে যেন গোর হয়ে গেল জলদস্যুর জাহাজের। আরো বছর গেল, আরো অনেক জঞ্জালের নিচে চাপা পড়ল ডেকেইনির জাহাজ। রানী অ্যানের যেদিন অভিষেক হলো, তিনি মাথায় মুকুট পরলেন, সেদিন ভেঙে পড়ল জাহাজের সমস্ত মাস্তুল, লতা পাতা ছিঁড়ে একাকার করল। তারপর ওগুলোও আবার ঢাকা পড়তে শুরু করল নতুন লতা পাতায়। রাজা প্রথম জর্জের আমলে একেবারে অদৃশ্য হয়ে গেল জাহাজ। ওটার আর কোনো চিহ্নই দেখা গেল না বাইরে থেকে। রাজা দ্বিতীয় জর্জের আমলে একটা জাহাজ এসে ভিড়ল দ্বীপে। পানি ফুরিয়ে গেছে, পানি দরকার নাবিকদের। পানি নিয়ে চলে গেল তারা। দ্বীপের গোপন রহস্য গোপনই রয়ে গেল। রাজা তৃতীয় জর্জের আমলে কয়েকটা জাহাজ এসে ভিড়ল একসঙ্গে। ইতিমধ্যে 100 বছর পেরিয়ে গেছে, তারাও জানল না দ্বীপের রহস্য। পানি আর খাবার দরকার, জোগাড় করে নিয়ে চলে গেল। বছর গেল। রাজা চতুর্থ জর্জের সময় জাহাজডুবি হয়ে এক নাবিক এসে আশ্রয় নিল ডেকেইনির দ্বীপে। পুরো একটা বছর নিঃসঙ্গ জীবন কাটালো সে ওখানে। কিন্তু এতদিনেও দ্বীপের গোপনীয়তা গোপনই রইল তার কাছে। একদিন একটা জাহাজ এলো, সেই জাহাজে করে দেশে ফিরে এলো নাবিক, ভিখিরির মতো মরার জন্যে। কোনোদিনই জানল না 7 রাজার ধন হাতের কাছেই ছিল তার একটি বছর। বছর পেরোল। রাজা চতুর্থ উইলিয়ামের রাজত্ব শেষ হয়েছে। এলেন রানী ভিক্টোরিয়া। রাজা সপ্তম এডওয়ার্ডও গেলেন, পঞ্চম জর্জ গেলেন। ইংল্যান্ডের সিংহাসনে বসলেন রাজা অষ্টম এডওয়ার্ড। তখনও দ্বীপ তার গোপনীয়তা ফাঁস করল না। রাজকোষের মোহরের একটা মস্ত স্তূপ লুকিয়েই রেখে দিল খাঁড়ির কবর। একদিন রাজা ষষ্ঠ জর্জ বসলেন ইংল্যান্ডের সিংহাসনে। তারও অনেক পরে দ্বীপে নামল কয়েকজন মানুষ। অবশেষে প্রায় 300 বছর পর গোপনীয়তা ফাঁস না করে আর পারল না জলদস্যুর দ্বীপ।